অপরাজিতা, হলি সুরভি। আচ্ছা ধরো আমার নাম অপরাজিতা, যার বর্তমান পরিচয় শুধু একটা লাশ। তালপুকুরের চারপাশের ভিড়টা ক্রমশ বাড়ছে, আমি ভেসে ভেসে দেখতে পাচ্ছি। আমার অনেক লজ্জা লাগছে, কারণ কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, ঠিক করতে পারছি না। অথচ আমাকে আগে কেউ এভাবে বেপর্দা অবস্থায় দেখেনি। ভীষণ অস্বস্তি হচ্ছে। এরই মাঝে দেখলাম আলতাফ চেয়ারম্যান লাঠিয়াল বাহিনী নিয়ে এসেছেন। তাদের দিয়ে ঠেঙিয়েও লোকজন সরাতে পারছেন না। চেয়ারম্যানের নির্দেশে 4 জন গাট্টা গোট্টা লোক পুকুরে নৌকা দিয়ে আমার লাশটাকে টেনে ডাঙার কাছে নিয়ে আসলো। সারা শরীর ক্ষতবিক্ষত, কোনো কোনো স্থানে হাড়ও বের হয়ে আছে। নিজেকে চিনতেই পারছি না। বড় চাদর পেঁচিয়ে আমাকে উঠোনের এক কোণায় জারুল গাছের ছায়ায় বিছানো চাটাইয়ের উপর রেখে দিয়ে বাড়ির প্রাচীর লাগোয়া গেট বন্ধ করে দিল। জনমানব শূন্য উঠোনে লাল শাড়ি পরে খুবলে খাওয়া টাটকা লাশ হয়ে পড়ে আছি। অদূরে কিছু পাইক পেয়াদা কারো নির্দেশের অপেক্ষায় দণ্ডায়মান। বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মহিলা নাকে কাপড় চেপে কয়েক মিনিটের জন্য আমার কাছ থেকে ঘুরে গেলেন। চেহারার কাঠিন্য ভাব তখনও বিদ্যমান। ওনার চেহারার নমুনা দেখে আমার ভীষণ হাসি পেল। হা হা হা, তার স্বভাবটা বুঝি আর বদলালো না। এক হাতে জ্বলন্ত আগরবাতি, আরেক হাতে গোলাপ জলের বোতল নিয়ে কেউ একজন কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। এসেই আমার শরীরে গোলাপ জল ছিটিয়ে দিতে লাগলো। ওহ, আমি তাকে চিনতে পেরেছি। তাকে আমি চাচি বলে ডাকি। গোলাপ জলটা অসহ্য লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল যে প্লিজ গায়ে দিও না, ক্ষতগুলো জ্বলে যাচ্ছে। চাচি আমার দিকে তাকিয়ে কান্নার বেগ আরও বাড়িয়ে দিলেন। তুই কেন এভাবে আমাকে না বলে চলে গেলি রে মা? তোর কিসের এত কষ্ট? অন্তত আমার সাথে একটু শেয়ার করতিস। চাচির কান্না দেখে এখন আমারও কান্না পাচ্ছে, কিন্তু আমার পাথর চোখে এখন আর জল নেই, পাথর হয়ে গেছে। একটু পরে শাঁ শাঁ করে বেশ কয়েকটা গাড়ি বাড়ির সামনে এসে ভিড়ল। গাড়ি থেকে 2 জন মহিলা, 2টো বাচ্চা আর 2 জন পুরুষ লোক নামল। মহিলা দুটো আমার উপরে বিষ দৃষ্টি নিক্ষেপ করে বাচ্চা দুটোকে নিয়ে ঘরের ভিতর চলে গেল। বাচ্চা দুটো কান্না করছিল, ওরা নাকি আমাকে দেখতে চায়। জীবিত থাকতে ওদের সাথে আমার ভীষণ খাতির ছিল। আমরা ছিলাম একে অপরের অন্তঃপ্রাণ। কেউ একজন বারান্দায় এলো, সাদা পাঞ্জাবি পরা, চোখে সানগ্লাস, দুঃখী দুঃখী চেহারা নিয়ে অস্থিরভাবে পায়চারি করে ফোনে কার সাথে যেন কথা বলছে। ওকে আমি বেশ চিনতে পারছি। আর চিনবই না বা কেন, সেই তো আমার স্বামী। আহারে, বেচারা বউ হারিয়ে অপ্রকৃতস্থের মতো হয়ে আছে। সকাল থেকে এখন পর্যন্ত কিছু খেয়েছে কিনা কে জানে। আমরা মেয়েরাও যে কি না, মরে গিয়েও শান্তি নেই। এখন ওকে হাতে তুলে খাইয়ে দিতে ইচ্ছে হচ্ছে। রোদটা এখন মাথার উপরে, চিরবিরিয়ে গরম লাগছে। বেলা গড়ানোর সাথে পাল্লা দিয়ে উঠোনেও মানুষের জটলা বাড়ছে। আমি এবার একটু নস্টালজিক হয়ে পড়ছি। আমার বিয়ের দিনও এভাবে শামিয়ানা টাঙানো লাল সাদা কাপড়ের নিচে অনেক মানুষ এসেছিল। সবাই কত খুশি, কত শত গল্পে মুখর এক আনন্দঘন পরিবেশের প্রতিচ্ছবি। বউ সাজে আমি লাল টুকটুকে শাড়ি পরে বসে আছি। আজও কিন্তু লাল শাড়িতেই মরে আছি, তবে লাশ হয়ে। কি অদ্ভুত, তাই না? আমার চোখ ঘুরে ফিরে কেবল 2 জন মানুষকেই খুঁজে চলছে। তারা এখনো আসছে না কেন? পথে কোনো সমস্যা হলো না তো? মনটা অস্থির লাগছে। কতদিন 2 চোখ ভরে তাদের দেখি না। অন্তত আজকে তো একটু আসলে পারে। যা ভেবেছিলাম তাই হলো। তারা ঝড়ের বেগে বাড়িতে ঢুকলেন। তারপর আমার মুখখানি আলতো করে তুলে ধরে কেঁদেই চলেছেন। এখন আমার বুকে বড্ড অভিমান জমেছে। আগে যখন এতবার বলেছিলাম একটু আসো, তোমাদের দেখতে খুব ইচ্ছে হচ্ছে, অনেক না বলা কথা বুকে জমতে জমতে বুক ব্যথা করছে, তখন তো শুনলে না। আর এখন? আমি অসহায় লাচার, মুখ থাকা সত্ত্বেও জবান বন্ধ। কিছু বলার ক্ষমতা তো নিশুতি রাতে মৃত্যু এসে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার স্বামী ঘর থেকে বের হয়ে এলেন।
আমার পাশে যে দুজন বসে কাঁদছেন তাদের সাথে দেখা করতে। ও হ্যাঁ, ওই দুইজনের সাথে তো আপনাদেরকে পরিচয় করিয়ে দেইনি। তারা হলেন আমার মা বাবা। আমার স্বামী তাদেরকে ধরে ভীষণ কান্না করতে লাগলেন। আমাকে ছাড়া যে তিনি একা হয়ে গেলেন, এই শোক তিনি নিতে পারছেন না। আহারে, শুনে আমারও কান্না পাচ্ছে। বেঁচে থাকতে একদিনও যদি এমন একটা কথা সে বলতো, তাহলে খুশিতে আমি পাগল হয়ে যেতাম। আমি আরও ভেবেছিলাম সে বুঝি আমাকে কখনোই ভালোবাসে না। যাকগে সেসব কথা। সবাইকে সরিয়ে দিয়ে একদল মহিলা আমাকে গোসল করিয়ে কাফনের সাদা কাপড় পরিয়ে দিল। এবার আমি প্রস্তুত আমার আকাঙ্ক্ষিত বাড়িতে যাবার জন্য। কত কত বছর গড়িয়ে গেল সেখানে যায়নি। আমার যেন আর তর সইছে না। সূর্য পাটে নেমে গেল। রাত্রির অন্ধকার জেঁকে বসতে না বসতেই আকাশে থালার মতো একটা চাঁদ উঠল। চারদিকে আবছা ছায়ায় সবুজ গাছগুলোকে কালচে ভুতুড়ে লাগছে। অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে বাবা মায়ের সাথে গাড়িতে চাপলাম। গাড়ির ভেতরটা ভীষণ রকমের ঠান্ডা, শরীর জমে যাচ্ছিল, অথচ কেউ একটা কম্বলও দিল না। আমার বরটার উপর এখন ভীষণ রাগ লাগছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি। সন্ধ্যায় পুলিশ এসেছিল আমাকে নিয়ে যেতে। আমার শ্বশুরমশাই দেননি। তিনি অত্যন্ত কৌশলী মানুষ। অযাচিত ঝামেলা এড়ানোর জন্য একগাদা টাকা দিয়ে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন। আমার তখন পেট গুলিয়ে হাসি আসছিল। আমি এখন ঠান্ডা হিম করা একটা গাড়িতে ছুটে চলছি তো চলছি। এ চলার কোনো বিরাম নেই। গাড়ির ঠাসা দেয়ালের কারণে চাঁদের আলোটা আমার গায়ে পড়ছে না বলে মন খারাপ লাগছে। জ্যোৎস্নার রূপটাকে আবারও খুব করে দেখতে ইচ্ছে করছে, সেই সাথে আমার বরের চেহারাটাও। কারণ সেই গতকাল রাতে আমাকে চাঁদ দেখাবে বলে পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল। আমরা পুকুর ঘাটে বসে জ্যোৎস্না স্নান করলাম। আমি তার ভালোবাসার চাদরে নিজেকে মুড়িয়ে ফেলেছি। নতুন করে তাকে আবারও বিশ্বাস করেছি। ভেবেছিলাম হয়তো নিজের ভুল বুঝতে পেরে পরকীয়া থেকে দূরে সরে এসেছে। ও আমায় গান শোনালো, জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। আমি লজ্জায় চোখটা কেবল বন্ধ করছি মাত্র। ঠিক তখনই একটা ধাক্কা আমাকে ছিটকে পুকুরে নিয়ে ফেলল। সাঁতার জানি না বলে হাবুডুবু খাচ্ছিলাম, বরকে চিৎকার করে ডাকছিলাম, কিন্তু সে একটিবারও আমার দিকে ফিরে তাকালো না। আমি যন্ত্রণা ভোগ করতে করতে একসময় মরে গেলাম। জানি না বাবা মা আমার মৃত্যুর জন্য কোনটা বিশ্বাস করেছে, হত্যা নাকি আত্মহত্যা। আসলে বিশ্বাস করলে কি আর না করলে কি? চেয়ারম্যান সাহেব মানে আমার শ্বশুরের বিপক্ষে কী বা করার ক্ষমতা আছে তাদের? দুনিয়ার মানুষের কাছ থেকে ইনসাফ না পেলেও শেষ বিচারের দিনে আমার আল্লাহ অবশ্যই ইনসাফ করবেন ইনশাল্লাহ। কি বলো তোমরা? রৌদ্রময়ী বইয়ের পর্ব ৮ এখানেই শেষ হলো। বাকি গল্পগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।